আমরা প্রতিদিন এমন একটা প্রযুক্তি ব্যবহার করি যা ছাড়া আমাদের ডিজিটাল জীবন প্রায় অচল। আজ আমরা এর পেছনের সেই জাদুকরী কৌশলটা নিয়ে কথা বলবো যা আমাদের পুরো ডিজিটাল বিশ্বকে সম্ভব করে তুলেছে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কয়েক গিগাবাইটের একটা সিনেমা ফাইল কিভাবে প্রায় সাথে সাথেই আমাদের ফোনে স্ট্রিম হয়ে যায়? এটা তো প্রায় অসম্ভব ব্যাপার মনে হয়, তাই না? যেন কোনো ম্যাজিক, কিন্তু এর পিছনে কিন্তু ম্যাজিক নয়, আছে অসাধারণ ইঞ্জিনিয়ারিং। চলুন এই পুরো ব্যাপারটা বোঝা যাক একজন খুব স্মার্ট কিন্তু ধরুন একটু অলস ফ্লিপবুক আর্টিস্টের গল্পের মাধ্যমে। তার একটাই লক্ষ্য, সবচেয়ে কম খেটে হলো সবচেয়ে কম ছবি এঁকে একটা নিখুঁত ফ্লিপবুক বা ভিডিও তৈরি করা। তো আমাদের এই স্মার্ট শিল্পী তার কাজ কমানোর জন্য প্রথম কোন কৌশলটা নিল? সে ঠিক করল যে জিনিসটা বদলাচ্ছে না সেটা সে বারবার আঁকবেই না। একদম সহজ হিসাব। শিল্পীটা দেখল যে ফ্লিপবুকের এক পাতা থেকে পরের পাতায় যাওয়ার সময় পুরো ছবিটা তো আসলে বদলায় না। এই দুটো ফ্রেমের দিকেই দেখুন না, পেছনের আকাশ, মাঠ সবকিছু একদম এক, শুধু বলটা একটু সরে গেছে। তাহলে পুরো ছবিটা আবার আঁকার দরকারটা কি, তাই না? টেকনিক্যাল ভাষায় এই আইডিয়াটাকেই বলা হয় ইন্টারফ্রেম রিডান্ডেন্সি, মানে ফ্রেমের পর ফ্রেমে একই তথ্যের পুনরাবৃত্তি। আর ভিডিও কম্প্রেশনের মূল ভিত্তিটাই হল এই পুনরাবৃত্তিটাকে খুঁজে বের করে বাদ দিয়ে দেওয়া, মানে শুধু যেটুকু বদলাচ্ছে সেটুকুর তথ্য পাঠাও, বাকিটা নয়। তাহলে একটু ভাবলেই বোঝা যায় ভিডিও ফাইলকে ছোট করার সবচেয়ে বড় সুযোগটা কোথায় লুকিয়ে আছে। ঠিক এই ইন্ট্রাফ্রেম রিডান্ডেন্সি খুঁজে বের করে সেটাকে বাদ দেওয়ায়। বেশ, তাহলে আমাদের শিল্পী এখন শুধু বদলানো অংশটুকু আঁকছে, কিন্তু সে আগে থেকে কিভাবে জানবে যে ঠিক কি বদলাবে আর সেটা সরে গিয়ে কোথায় যাবে? এখানেই আসছে তার দ্বিতীয় কৌশল। এটাকে বলে মোশন এস্টিমেশন আর প্রেডিকশন। মানে শিল্পী বলটার আগের গতিপথ দেখে একটা আন্দাজ করে নেয় যে পরের ফ্রেমে বলটা ঠিক কোথায় থাকতে পারে, আর ঠিক সেইখানেই নতুন বলটা এঁকে দেয়। ফুল সার্চ বা ফাস্ট সার্চের মতো অ্যালগোরিদমগুলো ঠিক এই কাজটাই করে। ওরা খুব দ্রুত সম্ভাব্য সেরা মিলটা খুঁজে বের করে। এখন এই ভবিষ্যৎবাণী বা প্রেডিকশনও কিন্তু দুই রকমের হয়। একটা হলো ফরওয়ার্ড প্রেডিকশন, যেটা শুধু অতীত দেখে ভবিষ্যৎ অনুমান করে। কিন্তু ব্যাকওয়ার্ড বা আরও ভালো করে বললে বাই ডাইরেকশনাল প্রেডিকশন আরও অনেক স্মার্ট। এক্ষেত্রে শিল্পী যেন কয়েক পাতা এগিয়ে উঁকি মেরে দেখে নেয় যে বলটা ভবিষ্যতে কোথায় থাকবে, আর সেই অনুযায়ী মাঝখানের ফ্রেমগুলো একদম নিখুঁতভাবে ভরে দেয়। তাহলে একটা এনকোডারকে, অর্থাৎ আমাদের এই স্মার্ট শিল্পীকে শুধুমাত্র বদলানো অংশটুকু আঁকার জন্য কি করতে হচ্ছে? তাকে মোশন এস্টিমেশন এবং প্রেডিকশন এই দুটো কাজই করতে হচ্ছে। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে মজার অংশে। শিল্পী তার ফ্লিপবুকে এই বিভিন্ন ধরনের পাতাগুলোকে কিভাবে সাজায়। ভাবুন, তার কাছে ৩ ধরনের নোটবুক আছে। প্রথমটা হলো আইফ্রেম। এটাকে বলা যেতে পারে শিল্পীর মাস্টারপিস, একটা সম্পূর্ণ বিস্তারিত ছবি। এর জন্য কোনো প্রেডিকশনের দরকার হয় না, এটা নিজেই একটা রেফারেন্স পয়েন্ট। মনে রাখার জন্য আই মানে ইন্ডিপেন্ডেন্ট। এরপর আসে পি ফ্রেম। এটা হলো একটা খুব কাজের পাতা, যেখানে পুরো ছবিটা নেই। এখানে শুধু আগের কোনো আই বা পি ফ্রেমের তুলনায় যেটুকু বদলেছে সেটুকুই আঁকা আছে। মনে রাখার জন্য পি মানে প্রেডিক্টেড বা পাস্ট। আর সবশেষে আছে বি ফ্রেম। এটা হলো সবচেয়ে স্মার্ট আর সবচেয়ে বেশি ডেটার সাশ্রয়ী পাতা। এটা অতীত এবং ভবিষ্যৎ দুটো ফ্রেম থেকেই তথ্য নিয়ে মাঝের ছবিটা তৈরি করে ফেলে, তাই এর নাম বি, বাই ডাইরেকশনাল বা বোথ। এই টেবিলটা দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। আই ফ্রেম মানে সম্পূর্ণ ছবি, তাই এর ডেটা সাইজ সবচেয়ে বড়। পি ফ্রেম মাঝারি, আর বি ফ্রেম যেহেতু দুই দিক থেকে তথ্য নেয় তাই এর ডেটা সাইজ সবচেয়ে ছোট, মানে এটা সবচেয়ে বেশি এফিশিয়েন্ট। তাহলে প্রশ্নটা হলো, কোন ধরনের ফ্রেম সবচেয়ে বেশি ডেটা বাঁচায় এবং তার কারণটা কি? উত্তরটা হলো বি ফ্রেম, কারণ এটি অতীত এবং ভবিষ্যৎ দুই দিক থেকেই রেফারেন্স ব্যবহার করে। বেশ, আমাদের কাছে এখন ৩ ধরনের পাতা আছে, আই, পি আর বি। কিন্তু শিল্পী এগুলোকে একসাথে জুড়ে একটা সম্পূর্ণ গল্প বা ভিডিও তৈরি করে কিভাবে? এখানেই আসে ভিডিওর একটা গঠনতন্ত্র বা হায়ারার্কি। ভাবুন, একটা গ্রুপ অফ পিকচার্স বা জিওপি হলো ফ্লিপবুকের একটা গোটা অধ্যায়, যা সবসময় একটা মাস্টারপিস মানে আই ফ্রেম দিয়ে শুরু হয়। সেই অধ্যায়ের প্রত্যেকটা পাতা হলো এক একটা ফ্রেম, আর এই পাতাগুলোকেও আরও ছোট ছোট অংশে, যেমন স্লাইস, ম্যাক্রো ব্লক এবং ব্লকে ভাগ করা হয়। এই একদম ছোট ব্লক লেভেলেই আসল গাণিতিক হিসাব নিকাশটা হয়।
আর সব শিল্পীর যেমন কিছু নিয়মকানুন থাকে, তেমনি ভিডিও এনকোডাররাও কিছু নির্দিষ্ট নিয়মাবলী বা স্ট্যান্ডার্ড মেনে চলে, যাতে সবার ফ্লিপবুক সবাই পড়তে পারে। এমপিজি স্ট্যান্ডার্ডগুলো হলো পুরনো দিনের নিয়ম যা ডিভিডিতে চলত, আর H.266 স্ট্যান্ডার্ডগুলো যেমন H.264 বা H.265 হলো আজকের ইন্টারনেট স্ট্রিমিং আর ভিডিও কলের আধুনিক নিয়মাবলী। চলুন আমাদের এই স্মার্ট শিল্পীর গল্পটা আর একবার সংক্ষেপে দেখে নিই আর বোঝার চেষ্টা করি যে এই সব কিছু জানাটা আমাদের জন্য কেন এতখানি গুরুত্বপূর্ণ। মনে হতেই পারে এই সব জটিল তত্ত্ব জেনে কি হবে। সত্যি বলতে লাভটা বিশাল, কারণ এই মৌলিক নীতিগুলোর উপরেই আজকের পুরো ডিজিটাল বিশ্বটা দাঁড়িয়ে আছে। আমরা যে ইউটিউব বা নেটফ্লিক্স দেখি, জুম বা গুগল মিটে কথা বলি, এমনকি ইনস্টাগ্রাম রিলস বা টিকটক বানাই, সব কিছুর পেছনেই রয়েছে এই একই কম্প্রেশন কৌশল। শুধু তাই নয়, ভবিষ্যতের প্রযুক্তি যেমন AR, VR বা ক্লাউড গেমিংয়ের ভিত্তিও কিন্তু এটাই। একটা খুব সুন্দর কথা আছে, কোনো কাজ করার সবচেয়ে দক্ষ উপায় হলো কাজটা করে ফেলা, আর দ্বিতীয় সবচেয়ে দক্ষ উপায় হলো কাজটা না করা। ভিডিও কোডিং হলো এই দ্বিতীয় দর্শনটার সেরা উদাহরণ। অপ্রয়োজনীয় ডেটা পাঠানোর কাজটা না করার একটা স্মার্ট উপায় খুঁজে বের করা। এই জ্ঞানটা শুধু পরীক্ষার জন্য নয়, এটা আধুনিক যোগাযোগের মূল ভিত্তিটা বোঝার জন্য। আর এটা দিয়েই ভবিষ্যতের এমন প্রযুক্তি তৈরি হবে যা পৃথিবীকে এমনভাবে জুড়বে যা আজ আমরা হয়তো কল্পনাও করতে পারছি না। আসল প্রশ্নটা হলো, এই জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতের পরবর্তী ডিজিটাল বিপ্লবকে কিভাবে একটা নতুন আকার দেয়া যায়। এটা নিয়ে ভাবার সময় এসেছে।